জানি না কেন এই মুহূর্তে আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে আমার ওকে সাবধান করে দেওয়া উচিত। এভাবে যেন না বেরোয়, তাতে ওর বিপদ হতে পারে। কিন্তু আমার আর তাকে বলা হয়ে উঠল না। তার আগেই গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প E.F. বেনসনের লেখা দ্য চায়না বোল। বাংলায় অনুবাদ করেছে নার্গিস লায়লা। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ, আর্টওয়ার্কেরও সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন দ্য চায়না বোল। দক্ষিণে ব্যারেট স্কোয়ার নামক জায়গাটা ভীষণ স্বাস্থ্যকর আর মনোরম, বেশ সুখ্যাতিও আছে। দীর্ঘদিন ধরে সবার কাছে জায়গাটার সুনাম শোনার পর থেকেই সেখানে একটা ছোট ঘর পাওয়ার জন্য আমি মরিয়া হয়ে উঠেছিলাম। কিন্তু বহু অনুসন্ধানের পরও তেমন কিছু পাত্তা করতে পারছিলাম না। অনেক খোঁজাখুঁজির পরও আমি সেরকম কোনো ঘর খুঁজে পেলাম না। আর না পেলাম এমন কোনো বাড়ি যার বাইরে সাইনবোর্ডে বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দেওয়া হয়েছে। অবশেষে এবছরের অক্টোবর নাগাদ আমার দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ইচ্ছেটা পূর্ণ হতে চলেছে। যেটার খোঁজে আমি এতদিন হন্যে হয়ে ঘুরছিলাম, সেটা শেষমেশ পেয়েই গেলাম। ব্যারেট স্কোয়ারের ঠিক মাঝামাঝি জায়গাটায় আমি একটা ঘর পেয়ে গেলাম। বিন্দুমাত্র সময় নষ্ট না করে মিনিট 10 মধ্যে আমি শটান গিয়ে হাজির হলাম কন্ট্রাক্টর অফিসে। তারপর সেখান থেকে এলাম এজেন্টের কাছে। আমার খুঁজে পাওয়া ঘরটাকে মালিকের থেকে আমায় হস্তান্তর করার যাবতীয় নিয়মকানুন সারতে আমাকে এই এজেন্টের ঠিকানায় পাঠানো হলো অফিস থেকে। এজেন্টের অফিসে বসে আছি বেশ অনেকক্ষণ হলো। এমন সময় সেখানকার একজন ক্লার্কের সঙ্গে আমার দু এক কথা গড়াতে গড়াতে বেশ আলাপ জমে উঠল। সে আমাকে ওই বাড়িটা সম্বন্ধে বেশ কয়েকটা তথ্য দিল। নিঃসন্দেহে সে সমস্ত খবর আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগলো। বাড়িটা যার, তার নাম স্যার আর্থার ব্যাসেন্থওয়েট। তিনি সম্প্রতি উঠে পড়ে লেগেছেন যত তাড়াতাড়ি সম্ভব ওনার বাড়িটা বিক্রি করতে। কেননা ওই বাড়িতে থাকা নাকি তার পক্ষে দিনের পর দিন একটা অসহ্যকর ব্যাপার হয়ে উঠছে। কথাটা শুনে আমার ভ্রুজোড়া কেমন জানি কুঁচকে গেল। আমি ক্লার্কটিকে জিজ্ঞেস করলাম, কি এমন হলো হঠাৎ যে নিজের বসত ভিটেতে থাকতে ওনার এরকম অসহ্য লাগছে এখন? উত্তরে সে জানালো, খুব অল্প দিনই হয়েছে মালিকটির স্ত্রী ওই বাড়িতেই মারা গিয়েছেন। সুতরাং বর্তমানে তিনি সম্পূর্ণ একা, সন্তান সন্ততি বা আত্মীয় স্বজন বলতেও কেউ নাকি নেই তার। আর সেই জন্যই হয়তো ওই বাড়িতে একলা বেঁচে থাকা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই উনি চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়ি থেকে, ওই বাড়ির স্মৃতির পিছু টান থেকে নিজেকে মুক্ত করতে। কথায় কথায় ক্লার্ক ছোকরাটি আরও জানালো যে স্যার আর্থার নাকি বিশাল বিত্তবান, আর তার মৃতা স্ত্রীও নাকি উত্তরাধিকারী সূত্রে বিশাল সম্পত্তি অর্জন করেছেন। তাই বাড়ির দাম নিয়ে বেশি মাথা ব্যথা নেই ভদ্রলোকের। মোটামুটি যথোচিত দাম পেলেই তিনি বেচে দেবেন। সবই বুঝলাম, কিন্তু তা বলে এই বাড়ির দাম রাখবেন এত কম? সত্যি বলতে দাম শুনে আমার খানিক হাসি পেল। যদিও তাতে লাভ আমারই, কিন্তু এমন জলের দরে ওই রকম একটা বাড়ি ছেড়ে দিচ্ছে শুনে আমি ভীষণ অবাক হলাম। এক কথায় যেন বিনামূল্যেই দিয়ে দিচ্ছেন বাড়িটা। এজেন্ট বলল, বাড়িটা নেবার আগে আমি চাইলে একবার দেখে আসতে পারি।
যদিও বাড়ির পরিবেশটা আমার এতটাই ভালো লেগেছিল, ভেতরটা আর দেখা সেরকম তাগিদ ছিল না। তবুও এক সকালে গিয়ে আমি চটজলদি বাড়িটা এক পাক দেখে আসলাম। মিস্টার আর্থার ব্যাসেন্থওয়েট কেন এই বাড়িটা হঠাৎ করে এমন জলের দামে বিক্রি করতে গেলেন, কেনই বা তিনি হঠাৎ করে এই বাড়িটার প্রতি বিরক্ত হয়ে উঠেছেন, এইসব নিয়ে আমি প্রথম খানিক ভাবলেও বাড়িটার ভেতর থেকে একবার দেখার পর ওই সমস্ত ব্যাপার নিয়ে আমার মাথা ঘামানোর বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। বাড়িটার বাইরেটা যেমন অসাধারণ, ভিতরটাও তেমনই মনোমুগ্ধকর। আমি স্বল্প ইনভেস্টমেন্টেই যখন এমন সুন্দর একখানা বাড়ি পাচ্ছি, তাও আবার আমার পছন্দের জায়গায়, যেখানে থাকা আমার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল, তখন আর বাকি ব্যাপার নিয়ে ভাবার কিছু নেই। আগামী 1 সপ্তাহের মধ্যে যাবতীয় নিয়ম কানুন, বাড়ি কেনা বেচার দলিলপত্র আদান প্রদানের কাজটা মিটে গেল। বাড়িতে এসেছি খুব বেশি দিন হয়নি, বড়জোর 2 কি 3 সপ্তাহ হবে। একদিন দুপুর নাগাদ স্যার আর্থার আমাকে ডাকলেন আমার সঙ্গে কি জানি একটা ব্যাপারে কথা বলার জন্য, এবং ওনার কাছে যেতেই বুঝলাম ওনাকে আমার ডাকার উদ্দেশ্যটা কি। আসলে এই বাড়িতে আমি ঠিকঠাকভাবে থাকছি কিনা, কোনো অসুবিধে হচ্ছে নাকি, সেসবের খোঁজ খবর নেবার জন্যই উনি আমাকে ডেকেছিলেন। ওনার সঙ্গে দেখা করার সময় সত্যি কথা বলতে আমি যেন নিজেকে পৃথিবীর অন্যতম সৌভাগ্যবান ব্যক্তি মনে করেছিলাম। এত বিত্তবান, এত বড় মাপের একজন মানুষ, অথচ একটু অহংকার নেই মনে। এতটাই সাবলীল ভঙ্গিতে উনি আমার সঙ্গে কথা বলছেন, এমনভাবে আমার খোঁজ খবর নিচ্ছেন যেন আমি ওনার দীর্ঘ পরিচিত। কথা বলতে বলতে আমি আর তিনি গোটা বাড়ি জুড়ে হাঁটছিলাম। তিনি সব জায়গাগুলো ভালো করে আমাকে দেখাচ্ছিলেন। কোন ঘরটা তিনি কখন বানিয়েছিলেন, কোনটা আগে কোনটা পরে, কোন ঘরে তিনি কি করতেন, এই সব গল্প উনি আমাকে শোনাচ্ছিলেন। এইভাবে একে একে সমস্ত ঘরগুলো নিয়ে তিনি অনেক কথা বললেন, কিন্তু একটা ঘর, কেবলমাত্র ওই একটা ঘরের কথা না বলে এড়িয়ে গেলেন তিনি। ঘরটা ছিল 4 তলায়, 2টো ডাইনিং স্পেসের মাঝে এটা একটা বিরাট রুম। কথা বলতে বলতে আমরা যখন ওই ঘরের সামনে এসে থমকে দাঁড়ালাম, তখন আমি হাত বাড়িয়ে দরজার হ্যান্ডেলটা ঘুরিয়ে খুলতেই যাব, ঠিক সে সময় তিনি আমাকে থামিয়ে দিলেন। দাঁড়ান, থামুন, ওই ঘরটা খুলবেন না। ওই ঘরটার সঙ্গে আমার জীবনের সব থেকে দুঃখজনক মুহূর্তগুলো জড়িয়ে আছে। আমি চাই না ওই ঘরে নতুন করে ঢুকে সেই কষ্টের স্মৃতিগুলোকে উস্কে দিতে। স্যার আর্থারের মুখে চোখে এই ব্যথাতুর ভাব আর কাঁপা গলায় বলা কথাগুলো যথেষ্ট ছিল এটা বোঝার জন্য যে এই ঘরটা নিয়ে তার মনের মধ্যে ক্ষত থাকার কারণ নিশ্চয়ই এটা হবে যে তার স্ত্রী মারা গেছিলেন এই ঘরেই, আর তার জন্যই তিনি এই ঘরে আর ঢুকতে চাইছেন না। সেই দিনটা ছিল ডিসেম্বরের একটা সুন্দর সকাল। বাইরে থেকে রোদ এসে ঘরের মধ্যে পড়েছে। স্যার আর্থার ওই ঘরে যেতে চাইছিলেন না দেখে আমিও পিছিয়ে আসলাম। আবার নিচে যেতে বললাম ওনাকে। নিচে এসে আমরা দুজনেই বাড়ির সামনের বাগানটার দিকে হাঁটা লাগালাম। ওই বাগানটার মাঝখানের পথটাতে টাইলস বসানো আছে, যেখান দিয়ে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা তৈরি করা হয়েছে ভীষণ সুন্দরভাবে। সবুজ সুন্দর বাগান, মন ভালো করে দেবার মতন পরিবেশ, অথচ আমার যেন এখানে ঘুরতে ভারী অদ্ভুত লাগছে। বাগানের দুপাশ দিয়ে সারি সারি বাঁধ করা পাথরগুলো রয়েছে, যার উপর দিয়ে পায়ে হেঁটে দিব্যি বাগানের ভেতর ঘুরে বেড়ানো যায়। বাগানটা ছোট হলেও চারদিকে বেশ কিছু ফুল এবং চারা গাছ লাগানো হয়েছে। ছোট ছোট গাছগুলো যেন উঁকি মেরে আমাদেরকে দেখছে। হালকা মৃদুমন্দ হাওয়ায় ওরা দুলছে, ঠিক যেন নেশার ঘুরে রয়েছে ওরা। সব মিলিয়ে ঝলমলে রুদ্রোজ্জ্বল পরিবেশটা এক কথায় যেমন অসাধারণ, তেমনি উপভোগ্য। আমি ঘাড় ঘুরিয়ে স্যার আর্থারের দিকে তাকালাম।
আমার মনে হলো মুহূর্তকালের জন্য হলেও উনি যেন হারিয়ে গেছেন চারপাশটা দেখতে দেখতে। আমারও বুঝতে বাকি রইল না তিনি নিশ্চয়ই মনে মনে স্মৃতিচারণ করছেন তার বিগত দিনগুলোর। সেই সমস্ত দিনগুলোর কথায় নিশ্চয়ই ভাবছেন যখন তিনি এবং তার স্ত্রী এই বাগানে এসে একসঙ্গে সময় কাটাতেন। হতে পারে তিনি এবং তার স্ত্রী মিলে এই ছোট্ট জায়গাটাকে আরো সুন্দরভাবে সাজিয়ে তোলার নানা রকম পরিকল্পনা করেছিলেন, কিন্তু ভাগ্যের পরিহাসে সেই সমস্ত পরিকল্পনা মাঝপথেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। খুব অল্পক্ষণই ছিল তাঁর এই অবচেতন মনোভাবটা। পরক্ষণেই নিজেই নিজেকে সামলে নিয়ে তিনি সেই জায়গা ছেড়ে বেরিয়ে গেলেন। যেতে যেতে বললেন, আসলে আসলে এখানে অনেক কিছু এমন আছে যেটা আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে দিচ্ছে প্রতি মুহূর্তে, যেন কত অদৃশ্য বন্ধন। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। তুমি আমাকে এই বাগানটা আরো একবার দেখার সুযোগ করে দিলে, আরো একবার সুযোগ করে দিলে এই বাড়িতে ঢোকার। বুঝতেই পারছ এতদিন ধরে এখানে থাকছি, ঘর করেছি একটা মানুষের সঙ্গে, তার সঙ্গে প্রতিনিয়ত ওঠা বসা করেছি এখানে। তাই আর কি একটু অন্য মনস্ক হয়ে পড়েছিলাম। কথাটা শেষ করতেই নিমেষে তার চোখটা কেমন চকচক করে উঠল, কিন্তু সেটা খুশিতে নাকি চোখে জমে আসা জলে তা ঠিক বুঝে উঠতে পারলাম না। তিনি আর বেশিক্ষণ সেখানে দাঁড়ালেন না, হন হন করে হাঁটা দিলেন বাড়ির ভেতরে ঢোকার জন্য। ঠিক দরজার কাছটা এসে ভেতরে ঢুকতে গিয়েও তিনি আবার থমকে দাঁড়ালেন, ঘাড় ঘুরিয়ে আবার তাকালেন বাগানের দিকে। ঠিক মাঝখানে থাকা পায়ে হাঁটা পথটার ওপরে আরো একবার দুর্বল দৃষ্টিতে তাকালেন। সেই ফ্যাকাশে বিবর্ণ দৃষ্টিতে ফুটে ওঠা কষ্টটা আমার চোখ এড়ালো না। বেশ কদিন পরের ঘটনা। কাজে আটকা পড়ে যাবার জন্য বাড়ি ফিরতে আমার বেশ রাত হয়ে গেল। জনমানবহীন রাস্তা দিয়ে যখন একলা হেঁটে বাড়ি ফিরছি, বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি, ঠিক এমন সময় একটা অদ্ভুত ঘটনার সাক্ষী হলাম আমি। রাতের ওই অন্ধকারাচ্ছন্ন পরিবেশের চারদিকে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। তারই মাঝে সেই অদ্ভুত অসঙ্গতি দেখে আমি চমকে দাঁড়িয়ে পড়লাম। সত্যি কথা বলতে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কেননা তখন আমি দেখছি ওই অদূরে আমার বাড়ির 4 তলার ঘরের জানলা থেকে একটা তীব্র উজ্জ্বল আলো ঠিকরে এসে রাস্তায় পড়েছে। রাস্তার সেই নিকষ কালো খুটখুটে অন্ধকারের মধ্যে আলোর তীব্রতা এতটাই উজ্জ্বল ছিল, একজন অন্ধ যেন সেটা ঠাউর করতে পারবে। ভীষণ অবাক হলাম, আমি কি ঠিক দেখছি? আর একটু নিশ্চিত হবার জন্য কোনো রকমের টলমল পায়ে কিছুটা এগিয়ে গেলাম। হ্যাঁ, দেখি ভুল তো কিছু নেই, আলোটা আমার বাড়ি থেকেই আসছে, সেই 3rd ফ্লোরের ফ্রন্ট বেডরুম থেকে। এ কি করে সম্ভব? তালাবন্ধ ঘরের মধ্যে কেউ কিভাবে? তাহলে কি কোনো চোর কেউ? আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত পায়ে বাড়ির মধ্যে ঢুকে হন্তদন্ত হয়ে সিঁড়ি ভেঙে সেই ঘরে গিয়ে ঢুকলাম। কিন্তু এ কি, ঘরে এসে দেখি চারপাশ পুরো অন্ধকার, আলোর ছিটে ফোঁটাও নেই। উপরন্তু ঘরে ছেয়ে থাকা অন্ধকারটা এতটাই গভীর যেন আমি এ অবধি এমন আধার আগে কখনো দেখিনি।
এত অল্প সময়ের মধ্যে আলো বন্ধ করে ঘর ছেড়ে বেরিয়ে যাব অসম্ভব। আমি একটা দেশলাই ধরিয়ে ঘরের বাতিগুলো জ্বাললাম। সঙ্গে সঙ্গে ঘরটা থেকে অন্ধকার মুছে গিয়ে আলোয় ভরে উঠল। কিন্তু তখন একটা আরো আশ্চর্যের ব্যাপার লক্ষ্য করলাম। ঘরের ভেতরের আলোটা জানালা দিয়ে যৎসামান্যই রাস্তায় গিয়ে পড়ছে, যার সঙ্গে আমার একটু আগের নিজের চোখে দেখা তীব্র ঝলসানো আলোর বিন্দুমাত্র সাদৃশ্য নেই। এমনকি ঘর ভর্তি করে আলো জ্বাললেও এমন চোখ ধাঁধানো আলো পাওয়া অসম্ভব। তাহলে একটু আগে রাস্তা দিয়ে আমি যা দেখতে পেয়ে ছুটে এলাম, সেটা কি নিছকই আমার মনের ভুল? সত্যি কি সেটা আমার অবচেতন মনের কল্পনা ছিল, নাকি আরো গভীর কিছু? অনেক ভাবলাম এই নিয়ে। বেশ কিছুক্ষণ ধরে আমার মাথাটা যেন পুরো শূন্য হয়ে গেছিল। মনে হচ্ছিল এক মুহূর্তের জন্য আমি বুঝি পাগল হয়ে গিয়েছি। কিছুক্ষণ পর যখন ধাতস্থ হলাম, তখন নিজেই নিজে হিসেব করলাম। শেষমেশ এই সিদ্ধান্তেই উপনীত হলাম যে আমি তখন যে আলোটা দেখেছিলাম সেটা হয়তো আমার ঘর থেকে আসতে দেখিনি। দেখেছিলাম আমার বাড়ির জানলা লাগোয়া পাশের বাড়ির জানলা থেকে। মুহূর্তের জন্য হয়তো আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, তাই সেটাকে আমার বাড়ির 4 তলা ভেবে নিয়েছিলাম। হ্যাঁ, তাই হবে, এটাই ঠিক আর এটাই সত্যি। অনেকক্ষণ ধরে নিজেকে বোঝানোর পর এখন আমি কিছুটা নিশ্চিন্ত বোধ করছি। তবে সত্যি কি তাই? সত্যি কি আমার এই মনের ভাবটা বড় স্বস্তির? তাহলে নিজের মনকে প্রবোধ দেওয়া সত্ত্বেও বারবার কেন ওর অবচেতন মন আমাকে বিশ্বাস করাতে বাধ্য করাচ্ছে যে ওই আলোটা আমার ঘর থেকেই আসতে দেখেছি আমি? কি জানি আদৌ এই চিন্তাটা আমার মাথা থেকে কখনো নামবে কিনা। এই বাড়িটা পেতে আমি এমনই মরিয়া ছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িটাতে শিফট করা আমার ইচ্ছে ছিল। তাই বেশি ঝাড়াই বাছাই না করেই পুরনো বাড়িতে আমার দরকারি অদরকারি যত জিনিসপত্র আছে সমস্ত কিছুই বোঝাই করে নিয়ে এসেছিলাম। তারপরেই কাজের এত চাপ এসে গেল, জিনিসপত্রগুলো আনপ্যাক করা হয়নি। কিন্তু এভাবে তো আর বেশি দিন বাড়ি অগোছালো করে রাখা যায় না। সুতরাং একদিন কাজ থেকে ফিরে জিনিসগুলো গোছানোর জন্যই বসে পড়লাম। প্রথমেই একটা বড় মতো নীল বাক্স চোখে পড়ল আমার। চাবিটা কোথায় গেল এর? এই তো পেয়েছি। হ্যাঁ, বাক্সটা হাতে তুলে নিয়ে চাবিটা দিয়ে খুলতেই ভেতর থেকে বেশ কয়েকটা পুরনো ম্যাগাজিনের কাটিং আর খানপাচেক মতো নতুন বই বের হয়ে আসলো। এগুলো আমার দরকার নেই, কেন যে সব বাক্সবন্দি করে রেখে দিয়েছিলাম তাও মনে পড়ল না। সবগুলো আবার বাক্সে পুড়ে ফেলে দেওয়ার জন্য আলাদা আলাদা করে রাখতে যাচ্ছিলাম। আর ঠিক সেই সময় কাটিংগুলো থেকে একটা কাগজের টুকরোতে আচমকা আমার চোখ আটকে গেল। সবকিছু পাশে সরিয়ে রেখে হাতে তুলে নিলাম সেটা। দেখি কাটিংটায় রয়েছে একজন ভদ্রমহিলার একটা বড় সড়ো ছবি। সেই সঙ্গে চোখে পড়ল তিনি যেখানে বসে আছেন তার পিছনের সিনারিওটা আমার ভীষণ চেনা। আরে এটা তো আমার এই বাড়িরই পিছন দিকের বাগানটা। ইনি হচ্ছেন লেডি ব্যাসেন্থওয়েথ, স্যার আর্থার ব্যাসেন্থওয়েথের স্ত্রী, এই বাড়ির পূর্বতন মালকিন। ছবিটা যেখানে ছাপানো হয়েছিল সেই পৃষ্ঠার উপরের দিকে দেখলাম হেডলাইন রয়েছে, অ্যান ইন্টারভিউ উইথ লেডি ব্যাসেন্থওয়েথ। সাক্ষাৎকারের বিষয়টা এই বাড়ি কেন্দ্রিক। যে সময়ে এই খবরটা ছাপা হয়েছিল তখন এই তল্লাটের এই বাড়ির মতন সুন্দর ইমারত আর দুটো ছিল না। তাই এই বাড়ি তৈরির অভিজ্ঞতা তথা এই বাড়িতে বসবাস করার যাবতীয় খুঁটিনাটি তথ্য তুলে ধরা হয়েছিল এই ম্যাগাজিনে। আমি ভীষণ অবাক হলাম।
এত বড় একটা সমাপতন আমাকে রীতিমতন চমকে দিল। আমি এই বাড়ির ব্যাপারে আগেই ম্যাগাজিনে পড়েছি, আর সেটাকে বিশেষভাবে নিজের কাছে জমিয়েও রেখেছিলাম। নিঃসন্দেহে এটা অনেক আগেকার ব্যাপার, কিন্তু বহু বছর পর ঘুরতে ঘুরতে সেই বাড়িটাকেই কিনা আমার পছন্দ হলো। সেই বাড়িতেই কিনা আমি এখন থাকছি, অথচ এই ব্যাপারটা আমি এতদিনে খুনাক্ষরে বুঝতে পারিনি। অনেক ধরনের চিন্তা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আমি ম্যাগাজিনের কাটিংটাকে মুঠোর মধ্যে ধরে রেখে অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু একটা সময় পর মনে হলো তো এসব ব্যাপার নিয়ে বেশি ভাবা উচিতই হবে না, তাতে বাকি স্বাভাবিক কাজগুলোর ক্ষতি ছাড়া আর কিছুই হবে না। তারপরে অন্য কোনো দিকে না তাকিয়ে বাকি সব জিনিসপত্র দিয়েই ঘরটাকে সাজিয়ে ফেললাম। সব কাজ সেরে উঠতে যাব, ঠিক তখন দেখি ঘড়িতে প্রায় রাত 2টো বাজে। এতক্ষণ কাজে এতটাই নিমগ্ন ছিলাম যে খাওয়া দাওয়ার কথা প্রায় ভুলেই গিয়েছি। সুতরাং কাজ শেষ করে যখন উঠি তখন আমার পেটে যেন সখানেক ইঁদুর দৌড় দিচ্ছে। এত খিদে পেয়েছে যে বলার নয়। দেখি একটু কিচেনে গিয়ে যদি কিছু মেলে। এবারই রান্নাঘরটা এমন জায়গায় যেখান থেকে বাগানটাও সরাসরি দেখা যায়, কিন্তু কিচেনে ঢুকে খানিক হতাশই হলাম। সেরকম কিছুই পেলাম না। বাজারও করে রাখা হয়নি, কোনো একটা শুকনো খাবারও কি নেই। না, এই তো পেয়েছি। কিছু মেলার আশা যখন প্রায় ছেড়েই দিয়েছি, ঠিক এমন সময় কাপ বোর্ডে রাখা একটা ছোট্ট বিস্কিটের প্যাকেট হাতে পেলাম। দেখি তাতে খানাস্টিক বিস্কিট আছে। যাক, আপাতত ওইটুকু দিয়েই উদরপূর্তি করি। প্যাকেটটাকে নিয়ে এসে চলন্ত ফায়ার প্লেসের সামনে রাখা কাউচের ওপর আয়েশ করে বসলাম। কি হলো? আমার খাওয়াটা আচমকাই মাঝপথে থেমে গেল, কেননা আমি কিছুর একটা আওয়াজ শুনতে পেলাম। ওই তো স্পষ্ট শুনতে পাচ্ছি। শব্দটা কি বাগান থেকে আসছে? কেউ যেন বাগানের আলপথ দিয়ে চাপা পায়ে হাঁটছে। ভুল শুনছি না তো? ভুল শোনার তো কোনো প্রশ্নই নেই, কেননা আওয়াজটা ধীরে ধীরে বাড়ছে। হালকা অথচ তীক্ষ্ণ শব্দ। আমি কান খাড়া করে রইলাম। মিথ্যে বলবো না, একটু একটু ভয়ও করছে। তবুও সাহস করে আমি তাড়াতাড়ি উঠে গিয়ে কিচেনের জানলার কাছে গেলাম, যেখান থেকে বাগানের প্রায় পুরো অংশটাই স্পষ্ট দেখা যায়। রান্নাঘরের সমস্ত বাতি এক এক করে জ্বালিয়ে দিয়ে পর্দাটা সরিয়ে বাইরের দিকে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার সর্বাঙ্গ কোনো এক অজানা কারণে শিউরে উঠল একবার। দেখি দীর্ঘকায় রোগাটে চেহারার এক লোক আমার দিক থেকে পিছন পিট করে দাঁড়িয়ে সামনে ঝুঁকে পড়ে ইতি উতি কি যেন খুব মন দিয়ে দেখছে। প্রথমটাই বোধহয় খেয়াল করেন, কিন্তু রান্নাঘরের সমস্ত বাতি একসঙ্গে জ্বলে ওঠায় তার বেশিরভাগ আলোটাই বাইরের বাগানে গিয়ে পড়তেই যেন তার চটকা ভাঙল। লোকটা আচমকায় সেই উজ্জ্বলতার আভাস পেয়ে সজাগ হয়ে ছুটে গেল যেন। তার ঠিক পর মুহূর্তেই পেছন দিকে আর একবারও না তাকিয়ে সেই আগন্তুকটা তড়িঘড়ি বাগানের আলপথ দিয়ে প্রায় ছুটে গিয়ে বাগানের বাইরে বেরিয়ে চলে গেল। চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেল। লোকটা যতই অল্প সময়ের জন্য ওখানে দাঁড়িয়ে থাকুক না কেন, তিনি যখন বাগান পেরিয়ে বাইরে দৌড় দিয়ে চলে যাচ্ছিলেন, ঠিক সেই সময় তীব্র আলোর জন্যই হয়তো আমি ওনার মুখটা খানিকটা দেখতে পেয়েছিলাম। আর সেটা দেখা মাত্রই আমি অবাক বিস্ময়ে প্রায় বিমূঢ় হয়ে গেলাম, কেননা লোকটার অন্য কেউ নয়, ছিলেন মিস্টার আর্থার ব্যাসনথওয়েট স্বয়ং। আমার ভারী খটকা লাগলো।
এতদিন ভাবিনি ঠিকই, কিন্তু আজ মনে হচ্ছে এইভাবে বাড়িটাকে খোলা অবস্থায় রেখে দেওয়া আমার উচিত হবে না। যখন তখন বিনা অনুমতিতে বাইরের কেউ আমার বাড়িতে আমার বাগানে ঢুকে আসবে, সেটা আমি বরদাস্ত করব না। তার সে খোদ স্যার আর্থার হলেও না। পরদিন সকাল হতে না হতেই আমি একজন ফ্যাব্রিকেটরকে ডেকে পাঠালাম। বাগানের শেষ প্রান্তের দেওয়ালটার কাছে একটা শক্তপোক্ত লোহার গেট বসালাম। স্যার আর্থার যদি আমার বাগানে আসতে চান তাহলে তিনি নিঃসন্দেহে আসতেই পারেন, কিন্তু তার জন্য ওনাকে আগে আমার অনুমতি নিতে হবে। আবার এই গেটের বন্দোবস্ত দেখে আশা করি উনি তা নিজেই বুঝতে পারবেন। আচ্ছা, সদর দরজা ছাড়া এই বাড়িতে ঢোকার কি আর কোনো পথ নেই? আমার চোখে হয়তো এই একটাই পথ, কিন্তু এটা তো হতে পারে যে আরও রাস্তা আছে এই বাড়িতে আসার, যেটা আমি এখন অব্দি না জানলেও উনি তো বিলক্ষণই জানেন। কাল রাতে ওনার ভাবগতিক দেখে আমার একদম ভালো লাগেনি। একে তো এসেছিলেন লুকিয়ে, তারপর ধরা পড়াতে চলে গেলেন চোরের মতন গা বাঁচিয়ে। মুখে টু শব্দটি অব্দি করলেন না। উনি যদি আমাকে যাবার আগে কিছু বলে যেতেন তাহলে হয়তো আমার মনে এসব অমূলক সন্দেহ ধীরে ধীরে দানা বাঁধত না। উফ, এই যে আবার কি নতুন উৎপাত! আমি আমার মাথার থেকে ব্যাপারটা একেবারে ছেড়ে ফেলতে পারলাম না। সারাটা দিন নজর রাখতে রাখলাম, তাকিয়ে থাকলাম। কখনো বাগানে বসানো নতুন গেট, আবার কখনো বাড়ির সদর দরজার দিকে। এই বুঝি স্যার আর্থার এলেন, এই বুঝি তিনি আমাকে ডাকলেন। আমার সমস্ত কাজ প্রায় পড়েই রইল। কৌতূহল মেটানোর উৎসাহ নিয়ে আমি সারাটা দিন অপেক্ষা করতে লাগলাম। একসময় দিন শেষ হয়ে সন্ধে নামল, তারপর রাত। আচ্ছা, কাল তো অন্ধকার এসেছিলেন, আজও কি তবে রাতেই আসবেন? কি খুঁজছিলেন তিনি ওভাবে? আমি যেমন ওনাকে ধরার জন্য অপেক্ষা করছি, উনিও কি রাতে অন্ধকারের জন্য অপেক্ষা করছেন, যাতে গা ঢাকা দিয়ে এই বাড়িতে কালকের মতন আবার আসতে পারেন? কিন্তু না, তেমন কিছুই হলো না। সারাটা দিন সারাটা রাত নির্বিঘ্নেই শেষ হলো। যেমনটা আমি ভাবছিলাম তেমন কিছুই হলো না। পরের সপ্তাহ নাগাদ এ বাড়িতে আমার একজন বিশেষ বন্ধু হিউ গ্রেঞ্জারের আসার কথা। এখানে এসে আমার সঙ্গে সে যে 2-3 দিন থাকবে সেটাও সে চিঠিতে লিখে জানিয়ে দেয়। তার জন্য আমি যে ঘরটা বরাদ্দ করেছিলাম সেটা হচ্ছে 4 তলার ওই বড় ঘরটা। যদিও ভালো করে ঘরখানা সাজিয়ে উঠতে পারিনি এখনো, যেহেতু সেই ঘরটা এ বাড়িতে সব থেকে বড় আর ও হাত পা ছড়িয়েও থাকতে পারবে, তাই ভেবেছিলাম হিউকে ওই ঘরেই রাখবো। আমি তাড়াতাড়ি করে একটা বেডের অর্ডার দিলাম। পরদিনই অর্ডারটা আমার বাড়িতে চলে এলো। লোকজন এসে বেডটাকে ওই ঘরে শিফট করে দিল। আনুষঙ্গিক কিছু জিনিসপত্র দিয়ে মোটামুটিভাবে ঘরখানা সাজিয়ে ফেললাম। তারপর আমার মনে হলো হিউ তো আসতে আগামীকাল, সুতরাং তার আগে কাল রাতে বরং আমি নিজেই একবার এই ঘরে ঘুমিয়ে দেখি। অ্যারেঞ্জমেন্টগুলো কমফোর্টেবল হলো কিনা সেটা আমি নিজে এই ঘরে না থাকলে ঠিক বুঝতে পারবো না। সুতরাং একবার যাচাই করে নেওয়া ভালো, যাতে থাকতে গিয়ে হিউগের কোনো অসুবিধে না হয়। বিছানার মাথার কাছে একটা ছোট্ট স্পেস ছিল, সেখানে যে কোনো ধরনের সাইড টেবিল রাখা যেত, কিন্তু অনেকক্ষণ ভাবার পর আমার মনে হলো ড্রেসিং টেবিলটাই এখানকার জন্য একদম যথার্থ হবে। কেননা তার উপরে আমি যদি টেবিল ল্যাম্প রাখি তাহলে সেই আলোটা প্রপারলি বিছানায় এসে পড়বে। যেহেতু আমার বন্ধুর আবার ঘুমানোর আগে পড়াশোনার স্বভাব আছে, তাই আলোটা যদি ঠিকঠাকভাবে না আসে তাহলে ওর অ্যাডজাস্ট করতে একটু অসুবিধা হবে। মোটামুটি সব বন্দোবস্ত হয়ে গেল, সব কাজও সারা হয়ে গেল। এইবারে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়ে শুয়ে পড়ি। যাই, 4 তলার এই বড় ঘরটাই আমি নিজেও প্রথমবার ঘুমোতে যাচ্ছি, তাই শোয়া মাত্র একটু অস্বস্তি হলেও ধীরে ধীরে সবটা কেটে যেতে শুরু করলো। এই ঘরটা মোটের ওপর খুবই ভালো, বেশ আরামপ্রদ। আমার বন্ধুর পড়ার সুবিধার জন্য সেই যে ছোট লাইটটা আমার মাথার ওপর ড্রেসিং টেবিলের ওপর রেখেছিলাম
সেটা যথার্থই হয়েছে। তার আলো একদম সরাসরি এসে বিছানায় পড়েছে। লাইটটা আবার বন্ধ করে দিলাম। গোটা ঘরে শান্তির অন্ধকার নেমে এলো। এরই মাঝে কখন যে ঘুমিয়ে পড়েছি তা খেয়ালই করিনি। কয়েকদিন ধরে আমার ওপর যে সমস্ত চাপ যাচ্ছিল, সেই রাস্তা থেকে ঘরের মধ্যে অনাহুত আলোটাকে দেখা থেকে শুরু করে 2 দিন আগে বাগানে অবাঞ্ছিতভাবে স্যার আর্থারের অনুপ্রবেশ, এই সবের অস্বস্তি যেন এক নিমেষে কোথাও উধাও হয়ে গেল এই ঘরের আরামের আড়ালে। ঘুমের মধ্যে অবচেতনভাবে হলেও আমি যেন ঠিক টের পাচ্ছি চারপাশের পরিবেশটা একদম ধীর স্থির ও শান্ত। এই শান্তির জন্যই এই জায়গাটা আমি এতদিন ধরে হন্যে হয়ে খুঁজছিলাম, আর সেটাই যেন আজকে এই রাতে এই ঘরে ঘুমিয়ে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু কিন্তু কেমন একটা জানি হচ্ছে না, কিরকম একটা অস্বস্তি যেন। ধীরে ধীরে কিছু একটা যেন আমার অবচেতন মনকে ক্রমশ জাগিয়ে তুলছে। আমার মস্তিষ্ক যেন ভিতর থেকে একটু একটু করে সজাগ হয়ে উঠছে। মনে হচ্ছে আমার এই হালকা তন্দ্রার মধ্যে সত্য ভিড় করে আসা স্বপ্নগুলো যেন কোনো একটা অজ্ঞাত কারণে ক্রমে ক্রমে দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে। আমি কিছু একটা চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু সেটা দুঃস্বপ্ন নাকি ভালো স্বপ্ন সেটা ঠিক ঠাহর করে উঠতে পারছি না। কিছু একটা হালকা হালকা প্রতিচ্ছবি, হালকা হালকা দৃশ্যপট ধীরে ধীরে আমার মনের মধ্যে ফুটে উঠছে। আমি সম্পূর্ণ সচেতন না হলেও যেন সবটা বুঝতে পারছি। কখনো আমি শান্তভাবে সেগুলোকে দেখার বা বোঝার চেষ্টা করছি, কখনো বা অলৌকিক কোনো কারণে কেঁপে কেঁপে উঠছি। দৃশ্যগুলো যেন আমাকে ধীরে ধীরে আশ্রে পৃষ্ঠে বেঁধে ফেলছে। কিন্তু কিন্তু ওটা কি ওটা কি ওটা ওটা কি কারো মুখ? আমার চোখের সামনে বারবার বারবার কি কোনো মুখ ভেসে ওঠার চেষ্টা করছে? একটার পর একটা দৃষ্টিপথ যেন বায়োস্কোপের ছবির মতন একে একে আমার সামনে হাজির দিচ্ছে। আমি ছটফট করছি শুধু এই জন্যই, সেই সমস্ত দৃশ্য সুখের দহনের আমি কিছুই বুঝে উঠতে পারছি না। কখনো সবটা আবছাভাবে আমার কাছে ধরা দিচ্ছে, আবার কখনো বা স্পষ্টভাবে। কিন্তু তার মাঝে উদ্ধার করার জন্য আমার কাছে বিন্দুমাত্র সময় থাকছে না। সেটা নিয়ে ভাবতে না ভাবতেই আবার পরের দৃশ্যে চলে যাচ্ছে, যেটা রীতিমতন অস্পষ্ট আর ঝাপসা। আমার মাথার ভেতরটা কেমন জানি করতে লাগলো, যেন আমি কিছু ধরবো মনে করেও ধরতে পারছি না। কিন্তু কেন আমার সঙ্গে এরকম হচ্ছে? কেন? আর এত অদ্ভুতভাবে কেন সব কিছু হচ্ছে? এই সবটা আমি টের পাচ্ছি ঘুমের মধ্যেও। যেন চোখ খুলে আমি কোনো দৃশ্য দেখছি, একটু একটু করে এই তীব্র অস্বস্তিটা আমাকে যেন পাকের মধ্যে জোবাচ্ছে। আচ্ছা, এইরকম অনুভূতি কি আদি ভৌতিক কোনো কারণে হতে পারে? যে কারণগুলো আমরা জীবনে স্বীকার করতে চাই না, হেসে মজা করে উড়িয়ে দিই। ঠিক অমনি কি অতীন্দ্রিয় কিছু অনুভব করতে পারছি? আমি জানি আমার আশেপাশে কেউ নেই, কারোর থাকার কথাও নয়, তবুও যেন কারো উপস্থিতি আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। এভাবে কতক্ষণ পেরোলো আমি জানি না, কিন্তু একটা সময় পর আমি যেন ধীরে ধীরে চেতনা ফিরে পেলাম। বুঝতে পারলাম আমি বিছানায় শুয়ে আছি। আমার সারা শরীর তখন ঘামে ভিজে গেছে।
তাহলে তাহলে এতক্ষণ ধরে আমি যা যা দেখলাম, যা যা অনুভব করলাম, সমস্ত কিছুই স্রেফ আমার কল্পনা ছিল, স্বপ্ন ছিল। আর আর ওই মুখটা, ওই মুখটা তোর স্বপ্ন থেকে ফিরতে মানুষের সময় লাগে। একবার সম্বিত ফিরে পাওয়ার পর আবার সবকিছু আগের মতো হয়ে যাওয়া উচিত, কিন্তু আমার তা হলো না। কেননা সমস্যাটা হলো তখন, যখন আমি বুঝতে পারলাম দেহের সমস্ত শক্তি দিয়েও আমি সেই বিছানা ছেড়ে উঠতে পারছি না। বালিশ থেকে নিজের মাথাটাকে অবধি তুলতে পারছি না। এমনকি চোখ খুলে তাকানোর শক্তিও যেন হারিয়েছি। আমি ঘুমানোর আগে ঘরের সব বাতি নিভিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন এখন আমার দু চোখ বোঝা থাকা সত্ত্বেও যেন জানি না, মনে হচ্ছে একটা একটা হালকা অথচ স্পষ্ট কোনো আলো আমার চোখের সামনে এসে পড়ছে। তার তীব্রতাটা ঠিক যেন সেই দিনের রাস্তা থেকে দেখা আলোর মতন। মাথার ভেতরে এমন আলো আধারির খেলার চাপে আমি যেন পাগল হয়ে উঠছি। আর এরপরেও আমার শরীরের মধ্যে কোথাও একটুখানি শক্তি অবশিষ্ট হয়তো ছিল। আর মনের চলে সেই শক্তি কি অবলম্বন করে আমি আবার নতুন করে হুঁশ ফিরে পাওয়ার চেষ্টা করতে থাকলাম। আমার চোখটা এখনো বন্ধ, আমার সারা শরীর তখন থরথর করে কাঁপছে। কি একটা যেন মনের মধ্যে হচ্ছে। এ কি শুধু একটা দুঃস্বপ্ন, নাকি জীবন্ত কোনো আতঙ্ক? স্বপ্ন এত জীবন্ত হয়? না 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 না, এ বাস্তব। এসব অনুভূতি বাস্তবে। বিছানার টান পাশ ঘুরে শুয়ে আছি, নড়াচড়া করতেও যেন ভয় লাগছে, কিন্তু অদ্ভুতভাবে আমি এবারে অন্য পাশে ঘুরতে চাইছি। ব্যাপারটা ইচ্ছাকৃত নয়, জোর জবরদস্তি। আমার শরীরটা কেমন জানি ভীষণ ভারী ভারী লাগছে। মনে হচ্ছে এই মুহূর্তে আমার পাশে কেউ আছে, আর সেই যেন চাইছে আমি তার দিকে ঘুরে তাকাই, তার অস্তিত্ব চাক্ষুষ করি। আমিও যেন ক্রমেই মরিয়া হয়ে উঠছি তাকে দেখার জন্য, কিন্তু পারছি না। মন ও মস্তিষ্কের তুমুল দ্বন্দ্বে আমি বাধা পড়ে গিয়েছি। কিন্তু এক সময় আমি পাশে ঘুরলাম, আর ঘুরে তাকিয়ে সাহস করে চোখটা খুলেই ফেললাম। ঠিক ধরেছি, আছে কিছু একটা আছে এই মুহূর্তে আমার সামনে। ধীরে ধীরে উঠে বসলাম, তাকিয়ে রইলাম সেই দিকে। তার মুখটা আমার বেশ চেনা লাগলো, কিন্তু ধরতে পারলাম না। দেখি ওর পরনে রয়েছে একটা লেডিস নাইট ড্রেস, হাতে যেন কি একটা ধরে আছে। প্রথমটাই লক্ষ্য না করলেও এবারে বুঝলাম ওটা একটা ছোট্ট বাউল, একটা ছোট্ট চাইনা বাউল। সেটা একটা ঢাকনা দিয়ে ঢাকা রয়েছে, আর সঙ্গে আছে একটা চামচ। ঘর জুড়ে তখন তীব্র আলো, আর সেই আলোয় আমার চোখ ঝলসাচ্ছে না, বরং প্রতিটা কোণা স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে। আমি তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছি, সে একইভাবে স্থির দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। অদ্ভুতভাবে আমার মধ্যে থেকে যেন দিবেশে ভয় আতঙ্ক সবকিছু ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আমি অবলীলায় তার দিকে চেয়ে রয়েছি। একটা সময় তার মধ্যে থেকে স্থির ভাবটা কেটে গেল যেন। ধীরে ধীরে হাতটা তুলে মাথাটা নিচু করে সেই পাটিটা থেকে ঢাকনাটা সরিয়ে ফেলল। চামচ দিয়ে বাটি থেকে কি একটা তুলে খেতে শুরু করলো। একবার
দুবার, তিনবার, চারবার। ছোট বাটিটায় রাখা জিনিসটা হয়তো তখন অর্ধেকটাই খাওয়া হয়েছে। ঠিক সেই সময় সে খাওয়াটা বন্ধ করে দিয়ে ওপরে ঢাকনাটা দিয়ে সেটাকে আবার ঢেকে দিল। আবার মাথা তুলে তাকালো সে আমার দিকে। তার গোটা শরীরে কোথাও যেন প্রাণের ছিটে ফোঁটাও নেই। মুখে যে ছায়াটা এসে পড়েছে সেটা যেন জীবন্ত নয়, সাক্ষাৎ মৃত্যু। সাক্ষাৎ মৃত্যুকে দেখছি চোখের সামনে। আমি একটা জলজ্যান্ত ছবি দেখতে পাচ্ছি, সূর্যের আলোতে ফুটে ওঠার মতন স্পষ্ট সে দৃশ্য। ও তো চলে যাচ্ছে। ওর কি আমাকে কিছু বলার নেই? না, এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে ঘরের দরজার দিকে। কিছু বলল না। ধীরে ধীরে উঠে চলে গেল। তার মন্থর গতিতে হাঁটা, প্রতিটা পদক্ষেপ যেন অর্থপূর্ণ। একটু একটু করে চোখের সামনে থেকে সে যখন দূরে চলে যাচ্ছে, তখন আমি অনুভব করলাম ঘরের মধ্যে ছড়িয়ে পড়া আলোটা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে আসছে। চোখের পলকে ও হারিয়ে যাবার সঙ্গে সঙ্গে আমিও নিজেকে আবার অন্ধকারের মধ্যে আবিষ্কার করলাম। কিন্তু কি হলো এটা আমার সঙ্গে? ঠিক কি কি ঘটে গেল এখন অব্দি? অন্ধকারে হঠাৎ ফুটে ওঠা আলো, একজন অনাহুত অশরীরে আগন্তুক, তার অদ্ভুত সব কর্মকাণ্ড, এই সব কিছু চাক্ষুষ করার পর তো আমার উচিত ভয়ে উন্মাদ হয়ে যাওয়া। যদি না আমি এর মধ্যে অপ্রকৃতস্থ হয়ে গিয়ে থাকি। যেন এই ঘটনাটা আমার কাঙ্ক্ষিত ছিল, যেন আমার বিশ্বাস ছিল এমনই কিছু হবে আজ আমার সঙ্গে। কোনো কিছুই যেন আশ্চর্য লাগছে না আমার। কিছুক্ষণের মধ্যে আবার আমার মধ্যে স্বতঃস্ফূর্ত ভাব ফিরে এলো। প্রায় ভোর হয়ে গেছে। আমি আর ঘুমাতে গেলাম না। ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। শুনছেন আজকের গল্প E.F. বেনসনের লেখা দি চায়না বোল। এরকম আরও গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং সেই সাথে বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। আপনাদের এই ছোট্ট একটি কাজ আমাদের অনেক সাহায্য করে। তাহলে শুনতে থাকুন আজকের গল্পের পরবর্তী অংশ। আমার বন্ধু হিউ গ্রেঞ্জার সকাল নাগাদ আমার বাড়িতে এসে পৌঁছালো। বেশ কদিন পর আমাদের মধ্যে দেখা হলো। তাকে পেয়ে আমি যেমন খুব আনন্দিত হলাম, তেমন সেও ভীষণ উৎসাহী হলো আমার সঙ্গে দেখা করে। খানিক ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর আমাদের মধ্যে গল্পগুজব করা শুরু হলো। এই হিউক ছেলেটার সম্পূর্ণ জীবনটাই হলো ফ্যাশনে ভর্তি। কেননা সে সারাক্ষণই ক্রাইম, ভূত, অশরীরী তত্ত্ব, অলৌকিক ভিত্তি এই সমস্ত বিষয় নিয়ে পড়ে থাকে। সত্যি বলতে আমি বরাবরই ভীষণ উৎকণ্ঠিত হয়ে থাকি তার জীবনযাপন, তার অতীত, বর্তমান এই সমস্ত বিষয় সম্পর্কে জানার জন্য। আমি তার জন্য অপেক্ষা করছিলাম আরও একটা কারণে। অপেক্ষা করছিলাম সে কখন আমার বাড়ি আসবে আর সেই তাকে আমার সঙ্গে ঘটে যাওয়া কাল রাতের বিষয়গুলো বলবো। কারণ আমার স্থির বিশ্বাস আমার সঙ্গে এই অবধি এই বাড়িতে যা যা হচ্ছে তার তত্ত্ব, কারণ এই সব কিছু ব্যাখ্যা একমাত্র ওর কাছেই থাকবে। থাকবো, নিশ্চয়ই আমি ওই ঘরেই থাকবো। আমার কথাগুলো শোনার শেষে এক বাক্যে এই কথাটাই বলল হিউগ।
একটা কাজ করো, তুমি ওখানে আরো একটা বেড লাগিয়ে দাও। মানে আমি চাইছি তুমিও আমার সঙ্গে ওই ঘরে থাকো আজ। তুমি কালকে যা যা দেখেছো সেই একই জিনিস যদি আমিও আজকে দেখি, তাহলে ব্যাপারটা অনুধাবন করতে সুবিধা হবে। এর পেছনে কারণটা আমরা দুজন মিলে খুঁজতে পারবো, দুজনের সাক্ষী থাকবো। কি? তুমি যখন বলছো হিউগ, ও ঘরে আমি আবার নিশ্চয়ই থাকবো। আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি নিশ্চিত তোমার সঙ্গে কালকে যা যা ঘটেছিল সেটা তোমার স্বপ্নের অংশ নয়? মানে সবগুলোই বাস্তব, রিয়েল? হ্যাঁ, আমি 100% নিশ্চিত। সবটাই জলজান্ত ঘটনা ছিল, স্বপ্ন নয়। হিউগের চোখটা চকচক করে উঠল। সত্যি কথা বলতে তোমার কথা শুনে আমার এখন কেমন একটা অনুভূতি হচ্ছে, কিন্তু সেটা ভয় নয়। আমি বিশ্বাস করি তুমি যা বলছো সেটা সত্যি, কিন্তু জানো তো আমি আজকাল যে ধরনের কাজ করছি সে ধরনের কাজগুলো ভীষণ প্রাণঘাতী বলতে পারো। তবু সহজে আজকাল আমি এই সমস্ত ব্যাপারে ভয় পাই না, বরং উৎসাহই বেশি আসে, এ কথা ভালোই বলতে পারি। কিন্তু কিছু কিছু জিনিস যেমন থাকে যেগুলো যুক্তিতর্ক দিয়ে মানিয়ে নেওয়া যায় না। আমি বিশ্বাস করি এই জগতে শরীর যখন আছে তখন অশরীরীও আছে, কিন্তু তারা যে কোথা থেকে আসে, কোথায় বা যায়, তা আমরা কেউ জানি না। আক্ষরিক অর্থে তোমার উপলব্ধি করা কালকের ঘটনাকে যদি আমি ভৌতিকই বলে ধরে নিই, তাহলেও তার উৎসটা যে ঠিক কি সেটা খুঁজে বার করা ভীষণ মুশকিল। জানি, বুঝি, কিন্তু বিশ্বাস করো, আমার কালকে দেখা প্রতিটা ঘটনা চন্দ্র সূর্যের উদয় অস্তের মতন সত্যি। এতটুকু ভ্রম নেই। আচ্ছা তুমি বলেছিলে না স্যার আর্থার তোমার বাগানে রাত্রিবেলার দিকে কেমন অদ্ভুতভাবে ঘোরাফেরা করছিলেন? আচ্ছা তার ব্যাখ্যা কি তোমার কাছে রয়েছে? এই যে তোমার সঙ্গে কালকে এত বড় একটা ঘটনা ঘটল, তো এটার সঙ্গে ওনার সেই দিনের কার্যকলাপের কোনো যোগসূত্র কি তুমি পেয়েছো? সেই রকম তো কিছু বুঝতে পারছি না। দুটো ঘটনাকে আমি একসঙ্গে ভাবিও নি। তোমার কি অন্যরকম কিছু মনে হচ্ছে? আমার কি মনে হচ্ছে সেটা এই মুহূর্তে তোমাকে ঠিক বলতে পারছি না। আমি প্রশ্নটা তোমাকে কেন করলাম সেটাও আমি জানি না। আচ্ছা একটা কথা বলো তো, তুমি স্যার আর্থারকে কি পছন্দ করো? মানে তিনি মানুষ হিসাবে কেমন ছিলেন? মোটামুটি ভালোই। ওনার ওই না বলে কয়ে আমার বাড়ির বাগানে ঢুকে পড়াটা ছাড়া এই অবধি তো কোনো বিরক্তিকর কাজ তিনি করেননি যে মানে তাতে আমার খারাপ লাগবে। তাছাড়া সামান্য এই কদিনে খুব একটা পরিচয় হয়নি, ওই ওপর ওপর যে একটু কথা হয়েছে আর কি। তাতে আমার মনে হয় যে লোকটা বেশ ভালোই। তোমাকে তো বলেছি ইদানিং লোকটার মন মেজাজ সব কিছুই খারাপই থাকে। আসলে ওই ওনার স্ত্রী গত হবার পর উনি বড়ই একা হয়ে গেছেন, বুঝতেই পারছো। এই পৃথিবীতে একা বাঁচা কি সম্ভব? এমনও তো হতে পারে তিনি এই বাড়িটা ছাড়লেও এই বাড়ির প্রতি তার কিছু একটা রয়ে গেছে, যেটা দেখতে তিনি বারবার ছুটে আসেন এই বাড়িতে। আর তার সঙ্গে কোনো না কোনোভাবে হয়তো কালকের ব্যাপারটার যোগসূত্র থাকলেও থাকতে পারে। কোনো কিছুকেই যেমন ফেলে দেওয়া যায় না, আবার কোনো কিছু প্রমাণ ছাড়া ধরে নেওয়া উচিত না, ঠিক কি না? আমি আর কথা বাড়ালাম না। ফিউগের জন্য আলাদা একটা বিছানার ব্যবস্থা করতে 4 তলার ওই ঘরে চলে গেলাম। ভালোভাবে ঘরটাকে গুছিয়ে দেবার পর ওকে ডাকলাম। বেশ রাত হয়ে গিয়েছিল, তাই আর দেরি না করে ঘরের বাতি নিভিয়ে দুজনে এসে শুয়ে পড়লাম। দুজনেই পরিশ্রান্ত ছিলাম ঠিকই, তবুও আজকে যেন ঘুম আসছিল না। রাত বাড়ার সাথে সাথে চারিদিকে নিস্তব্ধতা নেমে এলো। আজ বেশ ঠান্ডা। ফায়ারপ্লেসের আগুনটাকে আমি ঘুমানোর আগে উস্কিয়ে দিয়ে এসেছিলাম। গোটা ঘর অন্ধকার।
ফায়ারপ্লেসের আগুনে ঘরটা হলুদাভ আকার ধারণ করেছে। গোটা ঘর জুড়েই যেন একটা সাদা আস্তরণ ছেয়ে যাচ্ছে ধীরে ধীরে। এটা কি আগুনের ধোঁয়া? ঠিক বুঝতে পারলাম না। এবারে একটু তন্দ্রা মতন আসছে। হিউ কি এখনো জেগে? একবার ডাকবো। আচ্ছা, আমার যে অস্বস্তিটা হচ্ছে সেটা কি ওর হচ্ছে? না থাক, আর ডাকবো না। বেচারা অনেকক্ষণ ধরে উসখুস করার পর এখন দেখছি ওপাশে করে শুয়েছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। এতক্ষণ ধরে নিস্তব্ধ হয়ে থাকা ঘরটাতে আচমকা যেন তীক্ষ্ণ একটা পরিবর্তন ঘটল। কেমন একটা আওয়াজ ভেসে এলো না? আমার তন্দ্রার ঘোরটা মুহূর্তেই ছুটে গেল। আমি বালিশ থেকে একটুখানি মাথা তুললাম। হিউকে একবার ডাকি, জিজ্ঞেস করি শব্দটা শুধু কি আমি একাই শুনতে পেয়েছি নাকি। কিন্তু তার আগেই দেখি আমাকে অবাক করে দিয়ে হিউকে পাশে মুখ ঘুরিয়ে ফিস ফিস করে বলে উঠল, কিছু শুনতে পেলে? মনে হলো না কিছু একটা আওয়াজ এলো? হ্যাঁ, আমি পেয়েছি। একবার বরং আলোটা জ্বালিয়ে দেখে নি আশপাশটা, তারপর না হয় আবার নিশ্চিন্তে ঘুমিয়ে যাব। এতে আমাদের দুজনেরই মনের অস্বস্তি কেটে যাবে। কি বলো? ঠিকই বলেছ। আমার কথা শুনে হিউক বিছানায় উঠে বসলো। হাত বাড়িয়ে মাথার কাছে ড্রেসিং টেবিলে রাখা টেবিল ল্যাম্পটা চালিয়ে দিল। সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে গেল পুরো ঘরটা। দেখি সবকিছু আগের মতোই আছে। বুককেস, চেয়ার সবকিছু নির্দিষ্ট স্থানে রাখা আছে। কোথাও কোনো অসামঞ্জস্যতা নেই। শব্দটা যখন আমরা দুজনেই শুনেছি তখন মনের ভুল নয়, কিন্তু তা বলে জটিল কিছুও নয়। এত বড় ঘরে হয়তো কোথাও কিছু হলো। যাক, ছাড়ো, চলো শুয়ে পড়ি আবার। এতক্ষণ ঘুম না আসলেও কিছুটা তন্দ্রাভাব থাকার জন্য ঘোরের মধ্যে ছিলাম, কিন্তু এখন সম্পূর্ণ ঘোরটায় যেন এক নিমেষে কেটে গেল। আসছে ঘুম, না চোখে আছে তন্দ্রা। এমন আলো আধারী পরিবেশের মধ্যে একটা একটা করে মুহূর্ত কাটানো যে কতটা অস্বস্তিকর আর কঠিন তা বলে বোঝানো নয়। কিন্তু কখন জানি না আমি হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম। কেননা সেটা টের পেলাম যখন আমি আবার স্বপ্ন দেখতে শুরু করেছি। আমার মনে হলো কেউ একটা এগিয়ে আসছে আমার দিকে। ও যতই এগিয়ে আসছে আমার ততই গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমি নড়তে চড়তে পারছি না। স্বাভাবিক বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছে নিমেষে। আমি টের পাচ্ছি যে আমি দুঃস্বপ্ন দেখছি। কি ভয়াবহ অনুভূতি! আমি আর বেশি কিছু ভাবতে পারলাম না। ধীরে ধীরে আমার শরীরটা গরম হয়ে উঠল, আর ঠিক সেই সময় কথা বলে উঠল হিউক। বেহুশ হয়ে থাকলে বোধহয় টের পেতাম তার গলা কাঁপছে। সে এসেছে। আমি এক ঝটকায় সামনের দিকে তাকালাম, কিন্তু কি যে অন্ধকারে নিয়ে আমরা শুতে গিয়েছিলাম সেই অন্ধকার তো আর নেই। ধীরে ধীরে একটা হালকা আলো ফুটে উঠে চারপাশের অন্ধকারটাকে গ্রাস করে নিচ্ছে। চারিদিকের অন্ধকার পাতলা হয়ে আসছে, আর তার বদলে ছড়িয়ে পড়ছে একটা তীব্র আলো। সেটা যে কোথা থেকে আসছে কিছু বুঝতে পারলাম না, কিন্তু আলো আমার চেনা। একটা সময় অন্ধকারটা সম্পূর্ণ কেটে গেল। অলৌকিক আলোতে ভরে উঠল পুরো ঘরটা। অদূরে রাখা সেই হারাম কেদারাটা স্পষ্ট দেখা যাচ্ছে। হিউকের পেটের পাশে রাখা আছে ওটা। দেখি
সেই চেয়ারে বসে আছেন কালকে রাতের সেই আগন্তুক, সেই মহিলা। আজ চিনেছি, আজ তাকে আমি চিনতে পেরেছি। উনি অন্য কেউ নন, স্বয়ং লেডি বেসেন্থওয়েট। আজও তার হাতে ধরা আছে সেই চায়না বোলটা, একই রকম ভাবে ঢাকনা দিয়ে বন্ধ করা তার মুখের সঙ্গে রাখা চামচটা। এক দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে। কেমন ফ্যাকাশে রক্তশূন্য দুর্বল তার মুখাবয়ব, যেন দীর্ঘ রোগভোগের পরের মানসিক ও শারীরিক বিধ্বস্ততা। আজও তার মুখে এসে পড়েছে মৃত্যুর ছায়া। তার চোখের চাহনি যেন কিছু বলতে চাইছে, আমাদেরকে কিছু জানাতে চাইছে। কেননা সেই চাহনিতে কোনো রাগ নেই, না আছে কোনো কান্না, না আছে কোনো আর্তনাদ, আছে কেবল বিচার পাবার আকুলতা। কিন্তু এক নজরে তাকিয়ে থাকা মরা দৃষ্টিটা অনেক কিছুই বলতে চাইছে যেন। এরকম কতক্ষণ কাটলো জানি না। আমরা সময় উপলব্ধি করলাম ঘরে ছড়িয়ে থাকা সে অন্ধকার আলোটা ধীরে ধীরে কমে আসছে, আর একটা সময় সেটা হারিয়ে গেল। কোথায় গেল? কেন বন্ধ হয়ে গেল? কেন আবার হারিয়ে গেল ওই আলোটা? কেন গোটা ঘরটা আবার অন্ধকার হয়ে গেল? জানি না, জানি না, জানি না, কিচ্ছু জানি না। ঘরটা আবার অন্ধকারে ছেয়ে যাওয়া মাত্রই আমার পাশের বিছানা থেকে একটা উত্তেজিত কণ্ঠস্বর শুনতে পেলাম। হিউক যেন বলছে, তার গলাটাকে যেন এখন অনেক দুর্বল শোনাচ্ছে, কিন্তু ও যে বিড়বিড় করে ঠিক কি বলছে সেটা আমি ঠিক বুঝতে পারলাম না। অন্ধকারের মধ্যেও টের পেলাম হিউকের হাতগুলো হাতড়ে হাতড়ে পাশের টেবিল ল্যাম্পের দিকে চলে যাচ্ছে বারবার। সে উৎগ্রীব, আলোটা যত তাড়াতাড়ি সম্ভব জ্বালিয়ে ফেলার জন্য ভীষণ উত্তেজিত। চোখের সামনে যে সব দেখতে পেলাম সেটার পরেও এখানে স্থির হয়ে বসে থাকা অসম্ভব। নীরবতা ছিন্ন করে হিউক চিৎকার করে বলে উঠল, আমি এখন বুঝতে পারছি, আমি এখন সবটা বুঝতে পারছি। আগে কিছু জিনিস অনুমান করেছিলাম, এখন সম্পূর্ণরূপে নিশ্চিত হয়েছে। আর তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো আমার সঙ্গে, এক্ষুনি নিচে চলো, এক্ষুনি। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি কিচ্ছু জানি না, কিন্তু হিউকের কথায় এমন কিছু ছিল যেটা আমি উপেক্ষা করতে পারলাম না। ওর পেছন পেছন তড়িঘড়ি ছুটলাম। দুজনেই হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। নিচে যাওয়া মাত্রই হিউক প্যাসেজের সমস্ত আলো জ্বালিয়ে দিল একটা একটা করে। তাড়াতাড়ি ছুটে গেল স্টোর রুমের দিকে। কি যেন একটা হাতড়ে হাতড়ে বের করে আনলো সেখান থেকে একটা কোদাল। কোদাল তুলে নিয়ে এসে সে গিয়ে গেল সামনের খোলা দরজা দিয়ে বাগানের দিকে। আমাকেও সঙ্গে সঙ্গে আসতে ইশারা করল। তুমি স্যার আর্থারকে বাগানে ঠিক কোথায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলে? ঠিক কোথায় দাঁড়িয়েছিলেন তিনি? আমাকে সঠিক করে বলো, মনে করো ঠিক কোথায় দাঁড়িয়েছিলেন তিনি? জায়গাটা ইশারা করে দেখানো মাত্রই হিউক সঙ্গে সঙ্গে মাটিতে বসে সেখানে ঘুরতে আরম্ভ করে দিল। আমি তটস্থ হয়ে দাঁড়িয়ে থাকলাম সেখানে। ওর মুখ দেখে মনে হচ্ছে ও জানে ও ঠিক কি পেতে চলেছে, আর তাই প্রাণপণে যত তাড়াতাড়ি সম্ভব সেই জিনিসটাকে পেতে চাইছে। যত প্রশ্ন, যত চট, যত রহস্য সব যেন ওই মাটির তলায় পোঁতা সেই জিনিসটাকে ঘিরেই। ওই প্রশ্ন করার শক্তি হারিয়ে ফেললাম, রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে রইলাম সেখানে। পেয়েছি, এই তো পেয়েছি, দেখো দেখো। আমি যা ভেবেছিলাম ঠিক তাই, এই দেখো। তাকিয়ে দেখলাম হিউকের এক হাতে উঠে এসেছে একটা ভাঙাচোরা বোল, যার উপরে একটা ভাঙা ঢাকনা, আর অন্য হাতে সে ধরে রয়েছে একটা চামচের টুকরো। এটা তো সেই পাত্রটা, গত দুদিন ধরে আগত অনাহত আগন্তুকের হাতে ধরে থাকা সেই চায়না বোলটা। এটা তো আমার চেনা, দেখেছি এটা সচক্ষে, একবার নয় দুইবার। আমরা তাড়াতাড়ি করে সেটাকে ঘরে নিয়ে এসে সেটার গায়ে লেগে থাকা সমস্ত মাটি ভালো করে ধুয়ে মুছে সাফ করলাম।
বাটিটার নিচে তখন যেন কিছু একটা রয়েছে, ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু কিন্তু কি যেন একটা ঘন কালো মতন তরল জিনিস। পরদিন সকালে দুজনে মিলে সিদ্ধান্ত নিয়ে পুরো বাটিটাকে পাঠালাম ল্যাবে পরীক্ষার জন্য। জিনিসটা যে কি সেটা ভালো করে জানাটা ভীষণ দরকার, আর তাহলেই হয়তো সমস্ত রহস্যের সমাধান হবে। একদিনের মধ্যেই ফলাফল হাতে এলো। জানা গেল এই বাটিটাতে যে তরল ছিল সেটা শুধু একটা পানীয়, দুধের সঙ্গে ওটমিলের গুঁড়ো মেশানো। কিন্তু এখানেই শেষ নয়, ওই পানীয়র সঙ্গে মেশানো ছিল খুব সামান্য পরিমাণে আর্সেনিক বিষ। হিউগ আর আমি দুজনেই নিচে ড্রয়িং রুমে বসে আছি। পাশে টেবিলের উপর রাখা চায়না বোর্ডটা, যথারীতি সেটা ভাঙা ঢাকনা দিয়ে ঢাকা। সঙ্গে আছে চামচের টুকরোটাও, আর ল্যাবের রিপোর্টটা ওর পাশেই রাখা। আমরা দুজনেই নিস্তব্ধ হয়ে বসে আছি, কারোর মুখে কোনো কথা নেই। এত কিছু পর, এত প্রমাণের পর আর ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন থাকে না। সময়টা পরদিন বিকেল। হাতে গরম ধোঁয়া ওঠা কফির মাগ নিয়ে আমরা দুজন জানলার কাছে দাঁড়িয়ে আছি। আকাশের মুখটা যেন বেশ গম্ভীর আছে। কিছুক্ষণের মধ্যে হয়তো আকাশ ভেঙে বৃষ্টি আসবে। ঠিক সেই সময় মনে হলো কে যেন জানলার পাশ দিয়ে একটুখানি সরে গেল। ভুল দেখিনি, কেউ একজন আছে এখানে। সে আর অন্য কেউ নয়, স্যার আর্থার। তিনি আমাকে দেখতে পেয়ে জানলার বাইরে থেকে হাত নাড়লেন। ওনার উৎফুল্ল মুখভঙ্গি দেখে বুঝতে পারলাম তিনি আমার বাড়িতেই আসছেন। কিছুক্ষণ পরে আমার বাড়ির সদর দরজার বেলটা বাজল। বেলটা বাজার সঙ্গে সঙ্গে আমি হিউগের দিকে ইঙ্গিতপূর্ণ দৃষ্টিতে তাকালাম। সেও আমার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আসতে দাও, ওনাকে আসতে দাও। উনি এসে সচক্ষেই দেখুক টেবিলের ওপর রাখা জিনিসগুলো, তাহলেই। আমি আমার বাড়ির সার্ভেন্টকে ডাক দিয়ে বললাম তিনি এসেছেন দরজা খুলে তাকে ভেতরে আনার জন্য। খুট করে সদর দরজা খোলার আওয়াজ পেলাম। মুহূর্তের মধ্যেই আবার দরজা বন্ধ করার শব্দ হলো। কিন্তু কই, স্যার আর্থার এখনো ঘরে ঢুকছে না তো। যত সম্ভব তিনি তার কোটটা খুলে রাখছেন বাইরে। হয়তো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আসছেন, উনি ভিতরে আসছেন। উফ, এই এক জ্বালা হয়েছে। বাড়ির সামনে এই খসখসে আওয়াজটা যে কতদিন থাকবে তার কোনো ঠিক নেই। বিগত 4 দিন ধরে সামনের রাস্তার সারাইয়ের কাজটা চলছে, তাই দিন রাত ওই ট্র্যাকশন ইঞ্জিনটা রাস্তাটা সমান করতে একবার এ মাথা থেকে ও মাথা আর ও মাথা থেকে এ মাথা করছে। গাড়িটার আওয়াজও কমের দিক থেকে এবার খানিক বেশি যেন আসছে, মানে ও মাথায় গিয়ে সেটা আবার এ মাথার দিকে আসছে। বলতে হবে যে সামনের রাস্তাটা খুব যত্ন সহকারেই তৈরি হচ্ছে। এমন সময় স্যার আর্থার এসে পড়লেন ড্রয়িং রুমে। আরে, তোমাকে জানালায় দাঁড়িয়ে থাকতে দেখেই আমি কথাটা শেষ করা হলো না তার। ওনার চোখ দুটো তখন ঘুরে গেছে টেবিলের ওপর রাখা অনাকাঙ্ক্ষিত জিনিসগুলোর দিকে। মুহূর্তের মধ্যে তার গোটা শরীর ছড়িয়ে একটা ভয়ের ছায়া। মুখটা তার হাঁ হয়ে গেল নিমেষেই। চোখটা অদ্ভুত রকম ঠিকরে বেরিয়ে এলো বাইরে।
হিউগ আর আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে এসে উপস্থিত হওয়া মানুষটার সারা মুখ জুড়ে এখন দৌড়ে বেড়াচ্ছে আতঙ্ক, ত্রাস, গ্লানি আর আক্রোশ। এবারে আমাদের দিকে ফিরে চাইলেন। চোখ দুটো বিস্ফারিত হয়ে গেছে তার, ঠোঁট দুটো ঈষৎ ফাঁক হয়েছে তার। কিছু একটা বলার চেষ্টা করছেন তিনি, কিন্তু না, কিছুই বললেন না। এক পা করে পেছোতে পেছোতে থাকলেন। আমরা দুজন উঠে দাঁড়ালাম। ততক্ষণে স্যার আর্থার টলমল পায়ে ঘুরে গেলেন সদর দরজার দিকে। তার দেহভঙ্গি থেকে বুঝতে অসুবিধা হয় না তিনি এই মুহূর্ত প্রাণপণে ছুটে বেরিয়ে চলে আসতে চাইছেন, কিন্তু দেহের ওই জড়তাটা যেন তাকে পাথর বানিয়ে দিয়েছে। তবুও দেহে অবশিষ্ট শক্তি দিয়ে সে কোনো রকমে ছুটে গেল দরজার দিকে। জানি না কেন এই মুহূর্তে আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে আমার ওকে সাবধান করে দেওয়া উচিত, এভাবে যেন না বেরোয়, তাতে ওর বিপদ হতে পারে। কিন্তু আমার আর তাকে বলা হয়ে উঠল না। তার আগেই আমি জানি না সেদিনের অ্যাক্সিডেন্টটা পূর্ব পরিকল্পিত ছিল নাকি নিছকই দুর্ঘটনা। যদিও এক্ষেত্রে পূর্ব পরিকল্পিত কথাটা খুবই হাস্যকর, কেননা ছক কষে ঘটনার এমন পরিণতি দেওয়া জলজান্ত মানুষের পক্ষে অসম্ভব। সেদিন শেষে ওই খোলা দরজাটা দিয়ে দেখেছিলাম একজন বাড়ির সামনে সবেগে চলে আসা ট্র্যাকশন ইঞ্জিনটার ধাক্কায় মানুষটা ছিটকে পড়ে গেল রাস্তায়। সঙ্গে সঙ্গে আয়রন রোলারের চাকাটা স্যার আর্থারের মাথাটার উপর দিয়ে চলে গিয়ে সেটাকে ছাতুর মতন পিষে দিল। গাড়িটা থামানোর কথা ভাবার অবকাশই পেল না ড্রাইভারটা। এভাবেই এক নিমেষে শেষ হয়ে গেল সবটা। এভাবেই আবারও সমস্ত রহস্য সঙ্গে করে নিয়ে চলে গেলেন স্যার আর্থার বেসেন্থওয়েট। শুনলেন আজকের নিবেদন E.F. বেনসনের লেখা দ্য চায়না বোল। বাংলায় অনুবাদ করেছে নার্গিস লায়লা। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ, আর্টওয়ার্কে রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর গল্প। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।